আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। গ্রামতলী গরুর বাঁধ ফুটব্রিজ উদ্বোধনের পথে, স্বস্তির নিঃশ্বাসে এলাকাবাসী। আগরতলায় জল ও বর্জ্য ব্যবস্থাপনায় উন্নয়নের লক্ষ্যে রাজ্যপালের সরজমিনে পরিদর্শন। সিবিএসই দশমের ফল প্রকাশে সাফল্যের হাসি, সাবরুমের মনুবঙ্কুল স্কুলে শতভাগ পাস। নাবালিকা অপহরণে পস্কো মামলায় সাবরুম থানা অভিযুক্ত গ্রেপ্তার করে আদালতে প্রেস। ফের আক্রান্ত সাংবাদিক প্রভাত ঘোষ, নিরাপত্তার দাবিতে পুলিশের কাছে ডেপুটেশন। দারিদ্রতাকে হার মানিয়ে সিবিএসই মাধ্যমিকে 97.5%, খোয়াইয়ের পীযূষ দাসের উজ্জ্বল সাফল্য। সাবরুমে একনিষ্ঠ বিজেপি কর্মীর প্রয়াণ, শোক প্রকাশে প্রাক্তন বিধায়ক ও এলাকাবাসী। এডিসি গণনার আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন দক্ষিণ জেলার জেলাশাসক। এখন সংবাদ বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার অবসান, স্বপ্ন এখন হাতের নাগালে। গ্রামতলী ও গরুর বাঁধ দুই প্রান্তের মানুষের বহুদিনের আশা অবশেষে বাস্তবের রূপ নিতে চলেছে। উদ্বোধনের অপেক্ষায় দাঁড়িয়ে নবনির্মিত ফুটব্রিজ, আর সেই সঙ্গে খুশির জোয়ার বইছে গোটা এলাকায়। একসময় এই দুই এলাকার মানুষের জন্য নদী পারাপার ছিল চরম ঝুঁকির বিষয়। নড়বড়ে বাঁশের সাঁকো কিংবা ছোট নৌকায় ছিল ভরসা। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি হয়ে উঠত আরও ভয়াবহ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো সাধারণ মানুষকে। সেই দুর্ভোগের দিন এবার শেষ হতে চলেছে। গ্রামতলী গরুর বাঁধ ফুটব্রিজের নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। আধুনিক এই সেতু উদ্বোধনের অপেক্ষায় প্রস্তুত। সম্প্রতি কাজের শেষ মুহূর্তের প্রস্তুতিও খতিয়ে দেখা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে। এই সেতু চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে এলাকার ছাত্রছাত্রীরা। স্কুল কলেজে যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ। পাশাপাশি জরুরি সময়ে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়াও অনেকটাই সহজ হবে। ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থাতেও আসবে গতি। গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, এই সেতুটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। আগে যেভাবে মানুষ ঝুঁকি নিয়ে পারাপার করত তা ভাবলেও ভয় লাগে। এখন সকলেই নির্ভয়ে যাতায়াত করতে পারবে। স্থানীয় বাসিন্দাদের মতে এই ফুটব্রিজ শুধু দুই প্রান্তকে যুক্ত করবে না, বরং এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। বহুদিনের কষ্টের অবসান ঘটিয়ে এই সেতু হয়ে উঠবে উন্নয়নের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আজকে যে আমাদের যে গ্রামতলী পঞ্চায়েত এরিয়ার যে জনগণের যে দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আমাদের এই এলাকার এই যে দীর্ঘদিনের একটা পরিচিতি, এটা খেওয়াঘাট, গ্রামতলী যে গুদারাঘাট, এটা দীর্ঘদিনের একটা পরিচিতি। এই গুদারাঘাট দিয়ে আমাদের আগে নৌকা দিয়ে মানুষ যাতায়াত করত। আপনার বেজিমারা থেকে শুরু করে কাঠালিয়া মুড়া, এই অত্র এরিয়ার যে সাধারণ জনগণ সবাই এই নৌকা দিয়ে যাতায়াত করত। তো দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল যে এইখান দিয়ে একটা যদি নদীর উপরে একটা ব্রিজ হয় তাহলে এই এলাকার জনগণের বিশাল একটা উপকার হবে। তো দীর্ঘদিন এই রাজ্যে আপনারা জানেন যে বাম সরকার ছিল। বাম সরকার 35 বছর এই রাজ্যে ক্ষমতায় ছিল, কিন্তু থাকাকালীন এই দাবি কিন্তু পূরণ হয়নি। যে ত্রিপুরা রাজ্যে যখন ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়, হওয়ার পরে আমাদের পঞ্চায়েত এবং ব্লক মিলে যৌথ উদ্যোগে আমরা সরকারের কাছে আমরা আবেদন করি। আমাদের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়া সাড়া দিয়ে রাজ্য সরকার আমাদের এই পঞ্চায়েতের যে দীর্ঘদিনের দাবিটা, সেই দাবিটা এই জনগণের আজকে পূরণ করতে যাচ্ছে। আগরতলা শহরের পরিকাঠামো ও পরিষেবা ব্যবস্থাকে আরও উন্নত করতে মাঠে নেমে সরজমিনে পরিদর্শন। সেই লক্ষ্যে আজ আগরতলার একাধিক গুরুত্বপূর্ণ জল ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প ঘুরে দেখলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজকের এই পরিদর্শনে রাজ্যপাল প্রথমে আখাউড়া পয় নিষ্কাশন শোধনাগার ঘুরে দেখেন। এরপর তিনি চন্দিনামুড়ার MRF স্টেশন এবং ট্রান্সফার স্টেশন পরিদর্শন করেন। পাশাপাশি উষাবাজারের জল শোধনাগারও খতিয়ে দেখেন তিনি। পরিদর্শনের সময়
সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিভিন্ন পরিষেবা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজ্যপাল। কোথায় কিভাবে পরিষেবা আরও উন্নত করা যায় সেই বিষয়েও তিনি প্রয়োজনীয় পরামর্শ দেন। এই কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা। জল সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলিকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলায় এই পরিদর্শনের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। প্রশাসনের এই উদ্যোগে শহরের পরিষেবা ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। अगरतला म्यूनसिपल कॉरपोरेशन स्टेट के लिए एक प्रेस्टिजियस सिटी है। ये प्रेस्टिजियस सिटी नॉर्थ ईस्ट में सबसे अच्छे आगे जाने के लिए पहला तो आम पब्लिक के लिए स्वच्छता होना है, स्वच्छ पानी होना है। और उसी लिए आज मैं गार्बेज का पुराना यूनिट और वैसे ही स्टॉर्म वाटर ड्रेन, सीवरेज लाइन और वाटर ट्रीटमेंट प्लांट देखने के लिए आया हूँ। बहुत अच्छा स्कीम्स ले रहे हैं, जो भी दिखा है लेटेस्ट टेक्नोलॉजी से काम कर रहे हैं और आगे बाकी के एरिया में भी करने का है। वैसे ही जो लो लेवल फ्लड एरिया है, लो लेवल फ्लड एरिया के लिए अलग स्कीम लेके जो अभी पानी जहाँ जहाँ तालाब है राजा के टाइम पे बनाए से हैं, उनको कैचमेंट के लिए, स्टोरेज के लिए और डेप्थ करके आगे कभी भी कितने भी पानी बारिश आने दो उसका प्रॉब्लम ना होना, उस दिशा में काम कर रहे। দেশ জুড়ে প্রকাশিত হলো সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষার ফল। এবছর ফলাফলে খুশির হাওয়া বইছে সর্বত্র। বোর্ডের তরফে জানানো হয়েছে যেসব পড়ুয়া নিজেদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট নয় তারা সর্বাধিক 3টি বিষয়ে ইমপ্রুভমেন্ট টেস্ট এ বসার সুযোগ পাবে। সারা দেশে এবছর পাশের হার দাঁড়িয়েছে 93.70%, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। ফল প্রকাশের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেছে উৎসাহ ও আনন্দের পরিবেশ। সাবরুমের মনোবঙ্কুল ইংলিশ মিডিয়াম স্কুলেও এই বছর উল্লেখযোগ্য সাফল্য এসেছে। স্কুলের প্রিন্সিপাল সাফরু মগ জানান তাদের স্কুলে মোট 30 জন পরীক্ষার্থী ছিল এবং সকলে সফলভাবে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ স্কুলের পাশের হার শতভাগ। ফলাফলের বিশ্লেষণে দেখা যায় উত্তীর্ণদের মধ্যে 6 জন প্রথম বিভাগে এবং 24 জন দ্বিতীয় বিভাগে পাশ করেছে। এই সাফল্যে খুশি শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক ও ছাত্রছাত্রীরা। স্কুল কর্তৃপক্ষের মতে শিক্ষার্থীদের পরিশ্রম ও শিক্ষকদের সঠিক দিক নির্দেশনার ফলে এই সাফল্য সম্ভব হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বাংলা শুভ নববর্ষ 2026। তো আমাদের বিদ্যালয়ে অর্থাৎ মনোবঙ্কুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় 2022-23 থেকে আমাদের সিবিএসই শুরু হয়েছিল। তো প্রথম বছর থেকে একটু রেজাল্টটা খুব খারাপ হলেও বর্তমানে এখন নতুন 2025-26-এ আমাদের রেজাল্ট খুব ভালো হয়েছে। টোটাল এই বছর আমাদের এনরোলমেন্ট 30 জন। সবাই পরীক্ষা বসেছে, টেস্টেও এলাও হয়েছে 30 জন। এর মধ্যে সবাই পাস করেছে। ফার্স্ট ডিভিশন পেয়েছে 6 জন আর বাকি 24 জন সেকেন্ড ডিভিশন পাস করেছে। এদিক থেকে আমরা বিবেচনা করলে আমরা 100% পাস করেছি এই বছর। তো আমাদের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরাও খুব সাহায্য করেছে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসা যাওয়া। এক নাবালিকা নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে শেষমেশ পস্কো আইনে অভিযুক্তকে গ্রেপ্তার করল সাবরুম থানার পুলিশ। তদন্তের অগ্রগতিতে উঠে এসেছে অপহরণ সহ গুরুতর অভিযোগ, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায় গত 23শে ফেব্রুয়ারি সাবরুম দমদমা বনিটিলা এক নাবালিকাকে নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে
শেষমেশ পোস্কো আইনে অভিযুক্তকে গ্রেপ্তার করল সাবরুম থানার পুলিশ। তদন্তের অগ্রগতিতে উঠে এসেছে অপহরণ সহ গুরুতর অভিযোগ, জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়, গত 23শে ফেব্রুয়ারি সাবরুম দমদমা ভূমিহীন টিলা এলাকা থেকে এক নাবালিকা নিখোঁজ হয়। ওই দিনই নাবালিকার মা সাবরুম থানায় একটি মিসিং ডায়েরি দায়ের করেন। পরবর্তীতে 28শে ফেব্রুয়ারি অপহরণের অভিযোগে থানায় এফআইআর নথিভুক্ত করে পুলিশ এবং তদন্ত শুরু হয়। তদন্তের দায়িত্ব পান এসআই অজ্জন চাকমা। তদন্তের ভিত্তিতে পুলিশ নাবালিকাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেয়। একই সঙ্গে ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তকারী অফিসার আদালতে পোস্কো আইনের ধারা যুক্ত করার আবেদন জানান, যা আদালত অনুমোদন করে। পরে গতকাল রাতে গোমতী জেলার যতনবাড়ি থানা এলাকা থেকে অভিযুক্ত বিশ্বজিৎ ভৌমিক পিতা বিমল ভৌমিককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে সাবরুম থানায় নিয়ে আসা হয়। আজ অভিযুক্তকে সাবরুম মহকুমা আদালতে পেশ করা হয়। এই বিষয়ে এসআই অজ্জন চাকমা সংবাদ মাধ্যমকে ঘটনার বিস্তারিত জানান। অন্যদিকে আদালতে নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত দাবি করে তিনি নাবালিকাকে বন্ধুর মতোই রেখেছিলেন, তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সাবরুম পুলিশ স্টেশনে তো গত 23 তারিখ ভূমিহীন জেলা থেকে একজন নাবালিকা মেয়েকে পাওয়া যাচ্ছিল না। তো বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ার পরে জানতে পারে যে তাকে নতুন বাজার থানা এলাকার যতনবাড়ি থেকে একজন বিশ্বজিৎ নামের ছেলে তাকে কুচলিয়ে অপহরণ করে নিয়ে গেছে বলে। তো যথারীতি তারা একটা কমপ্লেন দায়ের করে। ওই কমপ্লেনের উপর ভিত্তি করে গত 28 ফেব্রুয়ারি 2026 তারিখে একটা কেস রেজিস্টার হয়, যার কেস নম্বর সাবরুম থানার কেস নম্বর 2026-2026 কেস নম্বর 1 আন্ডার সেকশন 137 ক্লোজ 2 অফ বিএনএস এ প্রথমে অপহরণের মামলা নেওয়া হয়। পরবর্তীতে যখন আমরা ভিকটিম নাবালিকা মেয়েকে রিকভারি করতে সক্ষম হই, তারপর ভিকটিমের স্টেটমেন্ট এবং অন্যান্য সাক্ষীদের স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমরা সেকশন 65 ক্লজ 1 রেপের সেকশন, তারপর 351 ক্লজ 3 বিএনএস অ্যান্ড সেকশন 4 ক্লজ 2 অফ পক্সো অ্যাক্ট আমরা অ্যাড করার জন্য মাননীয় আদালতে দরখাস্ত করি। সেই মোতাবেক মাননীয় আদালত আমাদের দরখাস্ত অ্যাকসেপ্ট করেন এবং ওই সেকশনগুলো এই মামলার সাথে অন্তর্ভুক্ত করেন। যথারীতি আমরা অনেক চেষ্টা করার পর গত রাত্রে নতুন বাজার যতনবাড়ি থেকে যে মেইন একিউজ বিশ্বজিৎ ভৌমিক তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং তাকে সাবরুম নিয়ে এসে মেডিকেল করিয়ে এখন আমরা মাননীয় আদালতে প্রেরণ করতে যাই। আবারও আক্রান্ত হলেন সাংবাদিক। ঘটনার রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং সাংবাদিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জানা যায়, বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি প্রভাত ঘোষ বুধবার কমলনগর বাজারের বৈশাখী মেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আনন্দনগর চৌমনি সংলগ্ন এলাকায় কিছু দুষ্কৃতী পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। তার বাইক ভাঙচুর করা হয় এবং লাঠির আঘাতে গুরুতর জখম হন তিনি। স্থানীয় মানুষজন দ্রুত তাকে রক্তাক্ত অবস্থায় কমলনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন। উল্লেখ্য, এর আগেও 1 মাসের মধ্যে দুবার আক্রান্ত হয়েছিলেন প্রভাত ঘোষ। কিছুদিন আগে উত্তর কলমচোড়া এলাকায় প্রকাশ্যে এক দুষ্কৃতী তার উপর হামলা চালায়। সেই ঘটনায় অভিযুক্তকে পরে গ্রেপ্তার করে পুলিশ। সাম্প্রতিক এই হামলার ঘটনায় রাজ্যের বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা জানিয়েছে। আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি তোলা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের নিরাপত্তা এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বক্সনগর, সোনামুড়া, জম্পুইজলা, বিশালগড় সহ একাধিক প্রেস ক্লাবের সাংবাদিকরা সিপাহীজলার জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মার কাছে ডেপুটেশন দেন। তারা 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান এবং তা না হলে গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দেন। এদিকে পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন, ঘটনার সঠিক তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যে বারবার সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন সংবাদ মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একের পর এক সাংবাদিক আক্রান্ত। এই রাজ্যে নেশা কারবারি থেকে শুরু করে দুষ্কৃতীরা কত বলিয়ান, তারা কত শক্তিশালী, তাদের ব্যাকগ্রাউন্ড কতটা শক্তিশালী তারা বারবার প্রমাণ দিয়ে যাচ্ছেন। একের পর এক সাংবাদিক আক্রান্ত হচ্ছেন। বস্কনগরে গত 13 দিন আগে 2রা এপ্রিল যে সাংবাদিককে বস্কনগর প্রেস ক্লাবের সভাপতিকে মেরে রক্তাক্ত করে তার মাথা চৌচির করে দেওয়া হয়েছিল, সেই সাংবাদিকের হয়ে আমরা যখন যে গোটা জেলার এবং আগরতলা থেকে আমাদের সাংবাদিকরা যখন একত্রিত হয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, তখন পুলিশ বাধ্য হয়ে একজন আসামিকে অ্যারেস্ট করে তাকে জেলে পুরেছিল। এবং তাকে কেন জেলে পুরা হলো, কেন মামলা উইথড্র করা হয় না, সেজন্য আবার পুনরায় সেই সাংবাদিককে মেরে আবার রক্তাক্ত হলো গতকাল রাতে। আমরা অবাক হয়ে যাচ্ছি। আমরা আজ এসপি এসেছি, পুলিশ এই জেলার যিনি জেলা পুলিশ সুপার তার সঙ্গে দেখা করেছি। আমরা বিশালগড়, বস্কনগর, সোনামুড়া, আমাদের জম্পিজোড়া, আমাদের যে প্রেস ক্লাবগুলি আছে আমরা সবাই সেখানে এসছি, সমস্ত সাংবাদিক বন্ধুরা সেখানে এসছেন। আমরা যৌথভাবে যৌথ মুভমেন্ট করে আমরা এসপিকে বিষয়টি আমরা জানিয়েছিলাম। এসপি আমাদের কথা দিয়েছেন আগামী 24 ঘন্টার ভিতরে এনি হাউ যে আসামি যারা শনাক্ত করা হয়েছে সে আনোয়ার হোসেন এবং আরও 2-3 জন তাদেরকে অ্যারেস্ট করা হবে। কালকে যে সোনামুড়া থানার অন্তর্গত যে কমলনগর এরিয়াতে একজন আমাদের যে সাংবাদিক ভাই, যে ওনার নাম হচ্ছে প্রভাত ঘোষ, ওনার উপর যে আক্রমণ হয়েছে আমরা শুনেছি। ঘটনা খবর পাওয়ার সাথে সাথে আমাদের ওসি সোনামুড়া এবং স্টাফ নিয়ে ওইখানে গেছে এবং বিষয়টা খতিয়ে দেখছে। তারপরে ওইটা উনি যেহেতু কলমছড়া এরিয়া থেকেও উনি কাভার করছেন, আগেই ওনার উপর একটা ঘটনা হয়েছিল কলমছড়া থানায় আগে, ওইটাতে একটা কেসও রেজিস্টার হয়েছিল এবং ওই কেসের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা একজনকে আমরা অ্যারেস্টও করেছি এবং এখনও সে আসামি জেসিতে আছে, এটা বা তদন্ত চলছে। এখন আমরা দেখছি ওইটা কি ওইটার জেল হিসেবে আছে কিনা এবং এটাতে যদি কোনো জড়িত থাকে। একজনের নাম বলেছে, প্রভাতবাবু একজনের নাম বলেছে, আমরা এটাকে আমরা দেখব যে যেটাকে চিনতে পেরেছে। অভাব কখনো স্বপ্নকে থামাতে পারে না, তার উজ্জ্বল প্রমাণ পীযূষ দাস। সীমিত সামর্থ্য আর নানা প্রতিকূলতার মাঝেও নিজের পরিশ্রম আর একাগ্রতায় সাফল্যের শিখরে পৌঁছল সে। খোয়াইয়ের সোনাতলা এলাকার বাসিন্দা পীযূষ দাস এবারে সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় 97.5% নম্বর পেয়ে নজর কেড়েছে সকলের। তার এই সাফল্যে খুশির হাওয়া বইছে পরিবার থেকে শুরু করে গোটা এলাকা জুড়ে। পীযূষের বাবা একজন গৃহশিক্ষক, স্বল্প উপার্জনে কোনো মতে সংসার চালালেও ছেলের পড়াশোনায় কখনো খামতি রাখতে দেননি তিনি। অভাবের মধ্যেও ছেলের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে নিরন্তর চেষ্টা করেছেন। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র পীযূষ নিজের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সেই সাফল্য অর্জন করেছে। তার এই ফলাফল প্রমাণ করে দেয় ইচ্ছাশক্তি আর অধ্যবসায় থাকলে কোনো বাধাই বড় হয়ে দাঁড়াতে পারে না। পীযূষের এই সাফল্যে গর্বিত তার পরিবার, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি খোয়াই গ্রুপ এইচ স্কুলের ছাত্র। এই বছর সিবিএসসি বোর্ড এক্সামে হয়েছিলাম, 97% পেয়ে মাধ্যমিক পাস করেছি। আর এ সাফল্যের পেছনে আমার বাবা আর আমার টিচারদের দান রয়েছে। বাবা টিউশনই করে। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার বাবা, মা, আমার ঠাম্মা, তারপরে জেঠু, জেম্মা আর ভাগি ভাই বোন রয়েছে। তোমার কাকা। তোমার কতজন গৃহশিক্ষক আছিল? হ্যাঁ, কতজন গৃহশিক্ষক আছিল? গৃহশিক্ষক বলতে অফলাইন টিচার প্রথমে 3 জন আসলে, পরে একজন বাদ দিলে। প্রাথমিক বিভাগ কোন স্কুলে পড়াশোনা করছো? আনন্দমার্গ স্কুলে। এখন কি বিজ্ঞান বিষয় নিয়ে পড়ার ইচ্ছা না অন্য কোন বিজ্ঞান বিষয়ে? ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা?
ইঞ্জিনিয়ার হয়েছে, কোন বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ আগ্রহ? বিটেক। একনিষ্ঠ দলীয় কর্মীর প্রয়াণে শোকের ছায়া নেমে এলো সাবরুম মহকুমায়। দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থাকা তাপস বলের মৃত্যুতে শোকাহত এলাকা ও দলীয় মহল। জানা যায় মনুঘাট রমেন্দ্রনগর এলাকার বাসিন্দা তাপস বল অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিজেপি দলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। দলের বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কর্মসূচিতে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তার মৃত্যুর খবর পেয়ে সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় দ্রুত তার বাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে তিনি শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এদিন তাপস বলের শেষকৃত্যে এলাকাবাসী, আত্মীয় স্বজন এবং দলের বহু কর্মী সমর্থক উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গণনার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে নামল জেলা প্রশাসন। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এডিসি নির্বাচনের ফল ঘোষণা নিশ্চিত করতে তৎপরতা তুঙ্গে। শুক্রবার সকাল 8টা থেকে শুরু হবে এডিসি নির্বাচনের গণনা। এই গণনাকে কেন্দ্র করে গোটা ত্রিপুরা জুড়ে বাড়ছে উত্তেজনা ও আগ্রহ। কার পক্ষে যাবে গণদেবতার রায়, সেই দিকে তাকিয়ে রয়েছে সকলের নজর। এই প্রেক্ষাপটে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পীর বৃহস্পতিবার গণনা কেন্দ্রগুলির প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখেন। তিনি সাবরুম ও শান্তিরবাজারের কাউন্টিং হল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় নিরাপত্তা ব্যবস্থা, গণনা প্রক্রিয়া, কর্মীদের দায়িত্ব বন্টন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তিনি খতিয়ে দেখেন। সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেন যাতে গোটা প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পূর্ণ হয়। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, দক্ষিণ জেলায় গণনার জন্য সব রকম প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গণনা প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। कल तो टीटीआईडीसी इलेक्शन का काउंटिंग है, तो हमारा 3 कॉन्स्टिट्यूंसी है, 26, 27, 28। तो 2 कॉन्स्टिट्यूंसी सबरूम में है, 27, 28 और एक शांतिरबाजार 26 है। तो मेरे साथ आरओ भी है हमारा इस दिन। तो इलेक्शन तो अच्छे से हुआ, अच्छा सबसे ज़्यादा पोलिंग भी हमारे डिस्ट्रिक्ट में हुआ 87%। तो अभी काउंटिंग का तैयारी है, तो दोनों जगह देखने के लिए गया था। काउंटिंग रूम, स्ट्रॉन्ग रूम वगैरह देख के अरेंजमेंट्स देखा। तो जब काउंटिंग ऑफिशियल और जो कैंडिडेट और उनका रिप्रेजेंटेटिव के लिए भी अच्छा अरेंजमेंट्स हुआ है। सिक्योरिटी अरेंजमेंट भी लॉ एंड ऑर्डर का कल आईजी सर भी आके देखा है, एसडीपीओस और एसपी भी देख रहे हैं कि कोई लॉ एंड ऑर्डर इशू ना हो जाए। तो पूरा तैयारी एक बार देखने के लिए आया था। अब सब रेडी है हम लोग कल का काउंटिंग के लिए। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।